একটি মাছের অবসান ঘটে চিকন বটিতে। রাত্রির উঠোনে তার আঁশ জ্যোৎস্নার মতো হেলায় ফেলায় পড়ে থাকে। কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না, কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না। কবি শহীদ কাদির রচিত এই কবিতার শিরোনাম কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না। সবচেয়ে কম কবিতা লিখে তার মতো জনপ্রিয় কবি বাংলা ভাষায় খুব একটা নেই বললেই চলে। বাংলাদেশের প্রথম প্রজন্মের প্রথিতযশা আধুনিক কবি ও লেখক শহীদ কাদরী 2016 সালের আজকের এই দিনে নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, চলচ্চিত্র গবেষক ও লেখক আব্দুল্লাহ জিয়াদ, এবং আরও উপস্থিত আছেন সাংবাদিক ও অভিনয় শিল্পী আফফান মিতুল। চলুন দর্শক, কথা বলে আজকের অতিথির সাথে। কেমন আছেন আপনারা? জি, আছি ভালো। আমি প্রথমেই আপনাকে দিয়ে আসতে চাই যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস গতকাল পালিত হলো, এবং জাতীয় পর্যায়ে নজরুল বর্ষ 2026-27 পালিত হচ্ছে, আপনি জানেন। তো আমাদের জাতীয় কবি হিসেবে দেশে নজরুল চর্চা কি যথেষ্ট হচ্ছে বলে মনে করেন? ঠিক না, ওইভাবে হচ্ছে না। তবে সরকার উদ্যোগ নিয়েছেন এখন থেকে মোটামুটি যাতে আগামীতে যথার্থভাবে নজরুল চর্চা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম বাংলা বিভাগে, তখনও নজরুল উপেক্ষিত ছিল। সেই সময় অনেক লেখালেখি হয়েছে, পরে অনেক সাবজেক্টে নজরুল ঢুকিয়েছিল। তো সেটা আবার আস্তে আস্তে বিগত দিনে হয়ে গেছে, একেবারেই নিঃস্ব হয়ে গেছিল। এখন আবার নতুন করে মানুষ ভাবছে যে জাতীয় কবি জাতীয়ভাবে তাকে সম্মান দিতে হবে, সেইভাবেই সরকার এগোচ্ছে। এবং জানেন যে সরকার ইতিমধ্যে শতবর্ষ নিয়ে বর্ষব্যাপী নজরুল শুরু করেছেন, নজরুল বর্ষ শুরু করেছেন। তো আমরা আশা করি যে আগামীতে নজরুলের এই ঘাটতি ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। জি জি, আমরাও সেটাই আশা করি। আফফান মিতুল, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন এবং অভিনয়শিল্পী হিসেবেও কাজ করছেন। তো সরকার প্রতি বছর নতুন চলচ্চিত্র করার জন্য অনুদান দিয়ে থাকে, আপনি জানেন। তো অথচ দেশের জাতীয় কবি হিসেবে নজরুলের বায়োগ্রাফি নিয়ে এত বছরও কি কোনো উদ্যোগ নিল না? মানে কেন, সেটা কি মনে হয়? আপনি তো বলছেন বায়োগ্রাফি, আর আমি খেয়াল করলাম যে কবি নজরুল ইসলামের গল্প, উপন্যাস বা কবিতা অবলম্বনে যত সামান্য সিনেমা হয়েছে। হ্যাঁ, আবার রবি ঠাকুরের জন্ম মৃত্যু এলে আমরা যেহেতু সাংবাদিক, আমরা টেলিভিশনের জন্য স্টোরি বানাই যে রবি ঠাকুরের গল্প অবলম্বনে কি কি সিনেমা হয়েছে, তখন সেটা হয়ে যায় 100-এর উপরে, 100-র উপরে। কলকাতা বলেন, এমনকি বলিউডেও হয়েছে, রবি ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমা হয়েছে, বাংলাদেশে প্রচুর হয়েছে। কিন্তু আপনি অবাক হবেন, নজরুলের গল্প কবিতা অবলম্বনে 3 থেকে 4টা ছবি হয়েছে মাত্র, যেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার। আর অনুদানের সিনেমা নাই। কখনো কোনো সরকার কেন ভাবেননি যে জাতীয় কবি, বিদ্রোহী কবি, তার একটা বায়োপিক হতে পারে? ভাবেননি। বা সরকারি অনুদানের সিনেমাতে রবি ঠাকুরের গল্প থেকে বা ছায়া অবলম্বনে আমরা অনুদান পেয়েছে বা পাচ্ছে, কিন্তু একটা ডিরেক্টরকে একবারও ভাবলো না যে নজরুলের কোনো একটা ছোট গল্প থেকে আমি একটা সিনেমার জন্য অনুদান দেই, জমা দেই বা নিজে বানাই। কে বানিয়েছে? আপনি দেখেন যে আমি কালকেই খেয়াল করলাম, এরকম ছবির সংখ্যা মাত্র 3 থেকে 4টা। এটা কিন্তু অ্যাপ্রক্স না, আসলেই 3 থেকে 4টা। আসলে 3 থেকে 4টা। তার মধ্যে বানিয়েছে হচ্ছে চিত্রনায়িকা মৌসুমী, উনি একটা সিনেমা বানিয়েছেন মুশফিকুর রহমান গুলজার সাহেবকে নিয়ে, ছবির নাম মেহেরনেগার। সেই অভিনয় করেছে প্রধান চরিত্রে। বানিয়েছে আরেকজন মহিলা ডিরেক্টর গীতালি হাসান, তিনি বানিয়েছেন প্রিয়া তুমি সুখী হও, হ্যাঁ, অতৃপ্ত কামনা থেকে বানিয়েছেন। আরেকজন বানিয়েছেন মতিন রহমান রাক্ষসী, এবং কাকতালীয় ভাবে 3টা ছবির হিরো হচ্ছে গিয়ে ফেরদৌস, কিন্তু আর কোনো ছবি নাই। অনেকেই ভাবেন যে নায়ক রাজ্জাক যে ছবিটা বানিয়েছেন 1990 সনে, জিনের বাদশা, এটা কিন্তু বেসিক্যালি নজরুলের জিনের বাদশা না। তো এটা আসলে খুবই কষ্ট লাগে। আপনার প্রোগ্রামের নাম আমাদের সাংস্কৃতিক সংগ্রাম, কিন্তু আমার দেশের কবি, জাতীয় কবি, তার গল্প কবিতা অবলম্বনে সিনেমা নাই ভাই। এটা কেন হচ্ছে, মানে কি মনে হয় আপনার, যে আমাদের আসলে কি ধরনের উদ্যোগ নিলে পরে আসলে নজরুলকে নিয়ে আরো বেশি কাজ বা গবেষণা হতে পারে? আসলে উদ্যোগ তো যদি ব্যক্তিগতভাবে কেউ নেয়, সেটা হয়তো সাকসেসফুল হবে না।
কারণ তার যে বিনিয়োগ সে বিনিয়োগ ফেরত আসবে না, সেই কারণে কেউ বানায় না। যদি সরকার অনুদান দেয় সেক্ষেত্রে ভালো স্ক্রিপ্ট নিয়ে হতে পারে এবং খুব সুন্দর হবে। তো সেই ক্ষেত্রে যদি কেউ স্ক্রিপ্ট নিয়ে সরকারের কাছে অনুদানের জন্য জমা দেয় তাহলে আমার মনে হয় যে অগ্রাধিকার ভিত্তিতে সেটা পেতে পারে। তো সেটা যদি হয় তাহলে নজরুলকে নিয়ে তার বায়োগ্রাফি নিয়ে ওরকম বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারে, বিভিন্ন রকমের কাহিনী এবং গল্প, বিভিন্ন সেক্টর নিয়ে তার সংগ্রাম, তার কবিতার সাহিত্যিক সংগ্রাম এবং তার যে অসংখ্য গান, তার যে সমস্ত আপনার সাহিত্যের ডেডিকেটেড কিছু বিষয় আছে, যে বিখ্যাত কিছু বৈশিষ্ট্য আছে, সেইগুলো নিয়ে আলাদা আলাদা একের পর এক হতে পারে। তো সেটা যদি ব্যক্তিগতভাবে কেউ করে সেটা সে লাভবান হবে না, যে কারণে কেউ ধরে না। কিন্তু যদি সরকার অনুদান দেয় বা সরকারিভাবে কোনো সহযোগিতা করে সেক্ষেত্রে এটা অনেক বড়ভাবে কাজ হতে পারে। নজরুল এমন একজন মানে বড় মাপের কবি এবং সাহিত্যিক, আমরা যদি বলি যে যিনি তার আদর্শ তার লেখায় শুধু প্রতিফলিত হয়নি, তার ব্যক্তি জীবনেও সেই জিনিসটা এসছে, একদম, তাই না? তো মানে আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের কোনো নির্মাতার মাথায় আসে নাই যে নজরুলের বায়োপিক হতে পারে, জি, বা নজরুলের গল্প কবিতা অবলম্বনে সিনেমা হতে পারে। নাটক কিন্তু হয়েছে, বেশ কয়েকটা নাটক হয়েছে। কিন্তু ওপার বাংলার এক নির্মাতা, ওনার নাম হচ্ছে আব্দুল আলিম, আচ্ছা, কলকাতার একজন নির্মাতা, সে 2024 সনে ডিক্লেয়ার দিয়েছে যে নজরুলের বায়োপিক সে করবে। কিন্তু অ্যাজ ফার আই নো সেটা ডিক্লেয়ার পর্যন্তই আছে, প্রচুর নিউজ হয়েছে কিন্তু এখনো হয় নাই। অথচ কাজী নজরুল ইসলাম অসংখ্য সিনেমাতে অভিনয় করেছে এবং অসংখ্য সিনেমার মিউজিক ডিরেক্টর। উনি যে পরিমাণ ছবিতে অভিনয় করেছে এবং যে পরিমাণ ছবিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, সেই পরিমাণ ছবি তার গল্প কবিতা অবলম্বনে নির্মিত হয় না। এবং তার যে মানে তার যে আমরা যে তার ছোট থেকে বেড়ে ওঠা এবং বড় হওয়া এবং পরিণতি, এটা তো একটা মানে কি বলবো, একটা বৈচিত্র্যময় জীবন, দুঃখমিয়া, তাই না? তো আমরা নিশ্চয়ই আশা করব যে সরকার বা কোনো নির্মাতা নিশ্চয়ই এই বিষয়ে উদ্যোগ নেবেন। তো আব্দুল্লাহ জিয়াদ, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস পর্যালোচনায় সবচেয়ে উপেক্ষিত বিষয় আসলে কি কি? এই মুহূর্তে চলচ্চিত্রের সবচেয়ে বড় সংকট কি? মানে গল্প নির্মাণ, অর্থায়ন, নাকি আসলে হল সংকট? আপনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন। আসলে হল সংকটটাই মেইন, কারণ হল না থাকলে সিনেমা বানিয়ে কোথায় চালাবে? তো চালাতে হলে তো টাকা বিনিয়োগ যখন করে, যে আমি 2 কোটি টাকা 3 কোটি টাকা বিনিয়োগ করলাম, তো আমার সেই বিনিয়োগটা তো ফেরত আসতে হবে। কিন্তু যদি ফেরতই না আসে, কোনো পদ্ধতি না থাকে, তাহলে সিনেমা বানাবে কি জন্য? যেখানে এখন সিনেমা বানাচ্ছে না, যারা পেশাদার প্রডিউসার, যারা বিনিয়োগ করে, তারা কেউ সিনেমা বানাচ্ছে না। এফডিসিতে আসছে, তাও সবাই আসে না, 2-1 জন আসছে, আড্ডা মারছে, গল্প করছে, আমরা যাচ্ছি, এই আড্ডা মারছে, কোনো কাজ নেই, কিচ্ছু নেই। তো একেবারেই উপেক্ষিত। তার কারণটা হচ্ছে যে সিনেমা হল না থাকা। 1400 সিনেমা হলের মধ্যে এখন আছে 50টা, 50-55টা আছে। সবাই 50টার কথা বলে যে 50টা আছে, আর ঈদের সময় তখন হয়তো আরো 50টি বাড়ে। তো 100-150 সিনেমা হয়, তখন পুরান ছবি এবং নতুন ছবি দুইটাই হলে যায়। তো হলে যদি না যায় তাহলে আমার বিনিয়োগের টাকা কোত্থেকে আসবে? যে কারণে এখন কেউ বিনিয়োগ করছে না। পেশাদার প্রযোজক সবাই বসে আছে, একজনও ছবি বানাচ্ছে না। যে 2-1টা ছবি হচ্ছে, 2-1টা, সেই বাইরের কিছু প্রডিউসার আসছে, 2-1 জন, তারা বিনিয়োগ করছে এবং সেক্ষেত্রে তারা ওটিটি এবং ইয়ে থেকে, ছোট ইয়ে থেকে, ওয়েবসাইট থেকে সব তারা এই দিক থেকে টাকা কিছু পাচ্ছে, যে কারণে তারা ওইটা করছে। কিন্তু যারা আমাদের পেশাদার প্রযোজক, তারা ওই জিনিসগুলো বোঝে না এবং যে কারণে তারা বিনিয়োগ করছে না। যে আগে একটা ছবি রিলিজ হতো 100 হলে রিলিজ দিলে প্রথম সপ্তাহে টাকা চলে আসতো, কিন্তু বাকি এক বছর চলতো, পুরাটাই লাভ হতো। কিন্তু এখন আপনি 50টি হল আছে, রিলিজ দিলে তো আপনি 10টা হল পাবেন, তো 10 হলে রিলিজ দিয়ে তার আপনি টাকা কিছুই পাবেন না। আমি এই প্রসঙ্গে একটু বলতেই চাই যে এই যে মানে সম্প্রতি একটা ঘটনা নিয়ে খুব আলোচনা হয়েছে, আফফান মৃদুল, আপনি জানেন যে যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে প্রেম নির্ভর নাটক সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সংশ্লিষ্ট দপ্তরে লিগেল নোটিশ দিয়েছেন। মানে আমি এই প্রসঙ্গ ধরেই বলতে চাচ্ছি যে এই বিষয়ে আপনার আসলে মতামত কি? মতামত, কিছু কিছু বিষয় থাকে সেটা নিয়ে মতামত না দেয়াই ভালো, কারণ এটা তো লেম, খুবই লেম ব্যাপার। অ্যাজ ফার আই নো, আজকে
বাংলাদেশের 7টি সংগঠন হুম ইনক্লুডিং অভিনয় শিল্পী সংঘ হুম ওনারা প্রতিবাদ লিপি দিয়েছেন জি যে এটা আসলে তো অযৌক্তিক। হুম যিনি এই নোটিশ পাঠিয়েছেন তিনি বলছেন যে নাটক বা সিনেমায় প্রেম বা রোমান্স থাকলে যুব সমাজের অবক্ষয় হবে। আচ্ছা, তাহলে তাহলে এতদিন ধরে কি চলে আসছে? তাহলে আমি বলতে চাই প্রেম রোমান্স বাদ দেন, তাহলে সিনেমা কি বলিউডের অ্যানিমেল ছবির মতো মারামারি থাকবে? সেখানে কি যুব সমাজের অবক্ষয় হবে না? হুম 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 হুম। ইন দ্য পয়েন্টে আসেন, আমি ওনাকে প্রশ্নটা করতে চাই, উনি যে এই কথাটা বলেছেন হ্যাঁ। তাহলে আমরা কি খুনাখুনি মারামারি হানাহানির ছবি করব? জি জি, এবং এই প্রসঙ্গে একটা কথা বলতে হচ্ছে যে সংবিধানের 21-1 অনুচ্ছেদে অনুযায়ী মানে আইন মানা ও শৃঙ্খলা রক্ষা প্রত্যেক নাগরিকের কর্তব্য। এছাড়া সংবিধানের 39 অনুচ্ছেদ অনুযায়ী বাক স্বাধীনতার ক্ষেত্রে শালীনতা ও নৈতিকতার বাধা নিষেধ রয়েছে, এবং 23 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। এবং এই নোটিশে বলা হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের সংবিধানের ইয়ের কথা বললাম আমি, তো নোটিশে বলা হচ্ছে যে প্রেম ভিত্তিক কন্টেন্ট বন্ধ করে এর পরিবর্তে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষা নির্ভর চলচ্চিত্র ও নাটক নির্মাণে বাধ্যতামূলক নির্দেশনা দিতে হবে। আচ্ছা, এবং যদি সেটা দেয়া না হয় আগামী 10 দিনের মধ্যে, তাহলে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ না নিলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা। আচ্ছা, আপনি যে একটা পয়েন্ট বললেন যে মুক্তিযুদ্ধের সিনেমা হতে হবে বা আরো কিছু বিজ্ঞান কল্প কাহিনীর ছবি হতে হবে। আচ্ছা, মুক্তিযুদ্ধের সিনেমাতে শুধু কি মানে মুক্তিযুদ্ধ করছে, মারামারি করছে, গোলাগুলি করছে এগুলিই থাকে, নাকি একটা মুক্তিযুদ্ধের সিনেমার গল্পতে একটা কিন্তু প্রেমের গল্পও থাকে? নায়ক যুদ্ধ করতে যাচ্ছে, নায়িকা অপেক্ষা করছে, এরকম কি থাকে না? আমি যতটুকু জানি বাংলাদেশের সব মুক্তিযুদ্ধের সিনেমাতেই ছোট্ট করে একটা প্রেমের গল্পও কিন্তু থাকে। উইদাউট এনি লাভ স্টোরি কোন সিনেমা কি হতে পারে? আপনি মারামারি ছবি বলেন, সেখানে কি একটা লাভ স্টোরি থাকে না? আপনি সাইফাই মানে সায়েন্স ফিকশন ছবি বলেন, সেখানে কি ছোট্ট করে একটা লাভ স্টোরি থাকে না? আপনি এটা কি ইগনোর করবেন কিভাবে? মানে এটা খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমরা যে আলোচনায় ছিলাম, যে আপনি বলছিলেন যে তাহলে এই যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন চলচ্চিত্রের উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারছে বা কেন পারছে না? চলচ্চিত্র বা এফডিসি থেকে এই বিষয়ে কোনো প্রতিবাদ বা এমন কিছু কি মানে এসছে? এফডিসি প্রতিবাদ দিয়েছে কিনা আমার কানে আসে নাই, দিতেও পারে। বাট নাটকের যতগুলো সংগঠন আছে মোটামুটি সবাই প্রতিবাদ লিপি দিয়েছে। অনেক বড় বড় তারকারা যারা নেতৃত্ব দেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েও ব্যাপারটা প্রতিবাদ করেছেন। এফডিসি আসলে করেছে কি করেন নাই হয়তো জিয়াদ ভাই ভালো বলতে পারবেন, আমার কাছে এই তথ্য নেই। বাট আমার কাছে মনে হয় যে মানে এটা কিছু কিছু জিনিস না আসলে প্রশ্রয় দেওয়াও ঠিক না। হ্যাঁ, না, যেভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে এসছে এটা নিয়ে। তো আব্দুল্লাহ জিয়াদ, এই বিষয়ে আপনার কাছে কোনো মানে কোনো খবর আছে এফডিসি ভিত্তিক? না, এফডিসি আসলে নাটকের বিষয়ে কোনো মন্তব্য করতে পারে না, এবং তারা কখনো করেও না আর এখনো করবে না। সিনেমা যে প্রেম ভালোবাসা থাকবে না, এটা সিনেমা হয় না, এটা একটা অবাস্তব প্রস্তাব না? আপনার যদি আমি যদি জানেন পৃথিবীতে কত 35টা 37টা গল্প আছে, যে গল্পগুলো পৃথিবীতে ঘুরে ফিরে আসছে। হলিউড, বলিউড, মুম্বাই, বাংলাদেশ, সারা পৃথিবী। এটা গানের মতো, গানের কিছু রাগের উপর গান তৈরি হচ্ছে। প্রেম ভালোবাসা, একটু মারামারি, একটু রকনাব থাকবে, এটা সিনেমা মানে এগুলো থাকবে। এর জন্য মানুষ খারাপ হবে সেটা হতে পারে না, কারণ সিনেমা দেখে তো মানুষ ভালো হয়েছে। আগে যেমন সিনেমা দেখতে মানুষ সিনেমা দেখে উৎসাহিত হতো যে এই সিনেমাটা দেখলাম, এই সিনেমার মতো আমি নায়কের মতো হব, আপনি সবাই অনুসরণ করতো। আর তাছাড়া এখন তো সবকিছু অবারিত, সারা বিশ্বের সবকিছু আমি দেখতে পাচ্ছি মোবাইলে, তাই না? তো এই যে মানে আমি যদি একটু প্রসঙ্গ পাল্টে, আপনি যে মানে এফডিসির প্রসঙ্গে কথা হচ্ছিল, তো এফডিসি কে ছাপিয়ে এখন নিকেতন পাড়া চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, তো এর কারণ আসলে কি বলে মনে হয় আপনার? সাম্প্রতিক সময়ে আমরা যে ছবিগুলো দেখছি, এফডিসি ছাপিয়ে না, এফডিসিতে এখন সিনেমা শুটিং খুব কম হয়, কারণ সিনেমায় কম হয়। আগে 100 সিনেমা হতো বছরে, এখন হয়তো 30টা হচ্ছে, তার মধ্যে হয়তো 10টা সিনেমা শুটিং বছরে হচ্ছে। এখন বিজ্ঞাপনের শুটিং টুটিং হয় এফডিসিতে। তো এফডিসির এখানে এফডিসির কোনো নাই, সিনেমার ব্যাপারে কোনো ঘাটতি নাই। আপনি যদি 100টা ছবি বানান এফডিসিতে, তো এফডিসির সমস্যা নাই, কারণ এফডিসিতে সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে। এখন এফডিসি কিন্তু সাম্প্রতিক সময়ের যে ছবিগুলো নির্মাণ হয়েছে সেগুলো তো এফডিসি থেকে হচ্ছে না। তার কারণটা ছিল যে
কিছুদিন আগে, এখন ঠিক হয়ে গেছে, কিছুদিন আগে এফডিসিতে অন্য জায়গায় ভাড়া কম ছিল, আচ্ছা। যে কারণে ওরা বাইরে শুটিং করতো, এফডিসিতে করতো না, কিন্তু এফডিসি সে ভাড়াটা কমিয়ে দিয়েছে, একটা স্বাভাবিকই নিয়ে আসছে। আপনি এফডিসি করলে শুটিং এফডিসিতে করতে পারেন, সমস্ত সুযোগ সুবিধা পাবেন, জি। এবং এফডিসিতে শুটিং করলে সবচেয়ে ভালো হয় যে আপনি নিরাপত্তাটা পান, কারণ এত সুন্দর আমাদের এফডিসি যে সাবকন্টিনেন্টালে, যে আপনি একটা টাকা নিয়ে ঢুকবেন, একটা প্রিন্ট নিয়ে বেরোয় যেতে পারবেন। এফডিসি সেরকম পূর্ণাঙ্গ স্টুডিও, তো সেই এফডিসিতে আপনি শুটিং করবেন আরামে। কিন্তু এখন এফডিসির ভাড়া কিন্তু স্বাভাবিক করছে, আমার কথা হচ্ছে ভালো মানের ছবি হচ্ছে না কেন? আমি আপনার কথার প্রসঙ্গ ধরে যদি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই, যে আপনি কি বলতে পারবেন যে এফডিসি থেকে সর্বশেষ কোন ছবিটি মুক্তি পেয়েছে এবং সেটা আলোচনায় এসছে? না, এরকম এই বছরে এখনো ওরকম হয় না যে এফডিসিতে একটা ছবি বা বিগত কত বছরে বেটা হয়েছে, সে ওরকম বিখ্যাত ছবি নাই, এফডিসিতে ওরকম শুটিং হয় না, টুকটাক হয়েছে, টুকটাক হয়েছে। কিন্তু এফডিসি আপনার যে বিনিয়োগ করবে, আপনি বলছেন বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ করবে, বিনিয়োগটা তুলবে কিভাবে? হল তো নাই, আগে তো হল থাকতে হবে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই ভাইকে, যে আপনি বলছেন যে এফডিসি সিনেমা থেকে বিনিয়োগটা তুলবে কিভাবে, মানে মূলধারার বাণিজ্যিক ছবির কথা আপনি বলছেন। পক্ষান্তরে আমি বলি, উৎসব ছবিটার কথা, বনলতা এক্সপ্রেসের কথা, ওরা এত টাকা কামাইছে, টাকা রাখার জায়গা নাই, অথচ কম বাজেটের ছবি। তাহলে কি দাঁড়াচ্ছে আসলে, হল ক্রাইসিস নাকি হচ্ছে কি আপনার ভালো স্ক্রিপ্ট, ভালো অভিনয় বা নির্মাণ শৈলীর মুনশিয়ানা? সমস্যাটা কোথায় আসলে? এখানে এফডিসি এখানে পিছিয়ে যাচ্ছে না, এখানে এফডিসির পিছনে না। আপনি যে বলছেন যে এই ছবি টাকা কামিয়েছে, কিন্তু এই টাকা কিন্তু হল থেকে আসে নাই, যতগুলো হল ছিল সবগুলো হলে চলছে, সেটা কয় না 50টা হলে 60টা হলে চলছে, তো 50-60টা হল তো চলে, তো আপনি টাকা ব্যাক করতে পারবেন না। কিন্তু সিনেপ্লেক্সে যদি 3 মাস চলে, ওখানে কত টাকা আছে? সিনেপ্লেক্সে চলছে যেখান থেকে বড় অঙ্কের অ্যামাউন্ট পেয়েছে। যেমন আপনি যদি বলেন যে এখানে সিনেপ্লেক্সে চলছে 10 লাখ টাকা পেয়েছে, আরো 2-3টা সিনেপ্লেক্স ওখান থেকে 10 লাখ, তাহলে এখান থেকে ওরা 30 লাখ 50 লাখ তুলছে। ও যদি 1 কোটি টাকা খরচ করে, তো এই সিনেপ্লেক্স থেকে হয়তো তুলে উঠে আসবে। তাহলে মূলধারার বাণিজ্যিক ধারণা ছবিটা সিনেপ্লেক্সে পাচ্ছে না কেন? কিন্তু যদি এই ধরনের ছবি বছরে কয়টা হচ্ছে, 2টা বা 3টা, তাছাড়া সিনেমা হচ্ছে না। আর যারা প্রোডিউসার, যারা পেশাদার প্রোডিউসার, তারা সিনেমা বানাবে, তাদের তো মূল টার্গেট থেকে হল, যে একটা সিনেমা রিলিজ হয়ে আমি 100 হলে রিলিজ দেবো, 80 হলে রিলিজ দেবো, আমার 2 কোটি টাকা ওখান থেকে আসবে। এখন আমি 5 লাখ টাকা করে হল বুকিং নেবো, কিন্তু হলে তো সিনেমা দেখছে, সিনেমা তো চলছে। যেহেতু আপনি তো হলটা বলছেন, আপনার কাছে কি মনে হয় না যে আরেকটা অন্তরায় আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে, আমি কারোর নাম বলে কাউকে ছোট করতে যাচ্ছি না, এক সময় অশ্লীল নায়িকা, 20 বছর আগে কেরিয়ার শেষ, তার বয়স হয়ে গেছে 50, সে এখন যদি সিনেমা নায়িকা হয়, আইটেম গানে পারফর্ম করে, ব্যাপারটা কি দৃষ্টিকটু লাগে না? মানুষ হাসাহাসি করে না? সেটা হয় না, কিছু সিদ্ধান্ত তো আসলে ভুল সিদ্ধান্ত, সেটাও তো অন্তরায়। শুধু হল আমরা কেন বলি? সেটা তো যে নির্মাণ করছে তার ব্যাপার, যে সে এই ভুলটা কেন করছে, যে নায়িকার মা রুল করতে পারে, সে নায়িকা বানাচ্ছে, সেটা হয় নাকি? সেটা চলবে না। কিন্তু যদি ভালো নায়িকা নিয়েও ছবি চলছে না, যে কারণে তো বিনিয়োগ না ফেরত আসার কারণে তো সিনেমা হচ্ছে না। আজকে বললাম যে একজন প্রযোজক ও পেশাদার প্রযোজক সিনেমা বানাচ্ছে না, তারা প্রত্যেকদিন এফডিসিতে আসছে, মানে আসলে কথাটা না বলে পারতেছি না। মনে করুন একজন 90s এর প্রথম দিককার একজন জনপ্রিয় নায়ক, যার সব ছবি সুপারহিট, 90s এর হিরো ধরেন, তখন তার বয়স ছিল 30, কথার কথা, এখন তার বয়স হবে অলমোস্ট 60। আমি দেখতেছি সেই নায়ক একটা সিনেমাতে একটা বিয়ের গান করতেছে, এখন সে বিয়ে করতে যাচ্ছে। আমাকে তো মেক বিলিভের ব্যাপারটা তো রাখতে হবে। আমার বয়স 60, আমি কেন বিয়ের সিকোয়েন্সে বিয়ে করব? ব্যাপারটা তো এরকম না, বুড়া মানুষ বিয়ে করতেছে। আমরা যদি এই প্রসঙ্গ ধরে যদি একটু সরকারি অনুদানের কথা বলি, যে সরকারি অনুদান বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে, সেটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে এই অনুদানে আসলে এখন পর্যন্ত কয়টি জাতীয় মানের চলচ্চিত্র হয়েছে? আমি অনুদান নিয়ে আমার একটা প্রচন্ড ক্ষোভ আছে, জীবন থেকে নেওয়া ক্ষোভ। আমি জানি না এই অনুষ্ঠানটা দেখার পর আমার উপর কি ইম্প্যাক্ট পড়বে। সেটা হচ্ছে, আমি 2010-11 অর্থ বছরে, আমি আবারও বলছি 2010-11 অর্থ বছরে 6টা সিনেমাকে সরকার অনুদান দেয়। আমি চাই যে সরকারের কেউ না কেউ এই প্রোগ্রামটা দেখুক, আমার এই অংশটা শুনুক। অনুদান দেয়, তার মধ্যে একটা ছবি ছিল সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে কাকতাড়ুয়া, যেটা বানিয়েছেন ফারুক হোসেন, যিনি কিনা 94-এর সুপার হিট ছবির ডিরেক্টর, সবার উপরে মা, ওই ছবি ইলিয়াস কাঞ্চন, রাজ্জাক, শাবানার ছবি। উনি 2011-12-তে একটা ছবি বানালেন অনুদান নিয়ে, কাকতাড়ুয়া।
আমি নিজে শুটিং করেছি 2012-তে। আমি মতিউর ক্যারেক্টার করেছি, আমার বাবা ছিল আহমেদ শরীফ ওই সিনেমাতে। 35 ক্যামেরায় শুট হয়েছে। 2012-তে শেষ হওয়া ছবিটা আজ 2026 14 বছর পরও কেন রিলিজ পায় নাই, বা এটা নিয়ে কেন কৈফিয়ত চাওয়া হচ্ছে না? আচ্ছা, ঠিক তার পরের বছর আরেকটা ছবি অনুদান পায়, ছবিটার নাম নেকড়ে অরণ্যে। মারুফ হোসেন সম্ভবত ডিরেক্টরের নাম, মারুফটা আমার মনে আছে। সেই ভদ্রলোক, মানে ওই বছর আমি অনেকগুলো অনুদানের ছবিতে অভিনয় করছিলাম, কাকতাড়ুয়া, নেকাব্বরের মহাপ্রয়াণ, হরিজন, সব অনুদানের ছবি ছিল। ভদ্রলোক আমার বাসায় আছে, আমি একটা অনুদান পেয়েছি নেকড়ে অরণ্যে, আমি আপনাকে নিতে চাই, আমাকে স্ক্রিপ্ট দিয়েছে। এটা হচ্ছে 2012 সনের কথা, আমার বাসায় আসছিল ধানমন্ডিতে। 12 থেকে আজকে 14 বছর পর ওই ছবির একটা দিন শুটিং হয় না। তো এইগুলো তো আই ওয়াশ, এটা পরিত্রাণ তো করতে হবে, এটা জবাব দিতে থাকতে হবে। তো আমরা যদি আব্দুল্লাহ জিয়াদের কাছে জানতে চাই যে সরকারি অনুদান এই বছর থেকে কিছু সংস্কার আনা হচ্ছে, আমরা শুনছি যে, এবং বাজেট বৃদ্ধি করছে এবং প্রায় দ্বিগুণ হচ্ছে। তো বিগত বছরের অনুদানের তালিকা, মানে যে তালিকা হয়েছিল বিগত, সেটারও মানে সংশোধন হচ্ছে এবং 2টি কমিটি তৈরি করা হয়েছে। এবং এই যে সামগ্রিক যে এই যে আয়োজন, এতে করে কি চলচ্চিত্রের আদৌ কোনো উন্নতি হবে বলে মনে করেন, না আর কি ধরনের প্রস্তাব থাকবে আপনার? না, আসলে উন্নতি হবে না, কারণ কি যারা অনুদানের ছবি বানায় তারা আসলে দর্শক দেখবে সেই টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে না। তারা সরকারি টাকাটাকেই কুক্ষিগত করার একটা পায়তারা করে এবং সেটাই চলে আসছে। তো এই জায়গাটাকে কিভাবে আরো বেশি জবাবদিহিতা, যে পূর্ণাঙ্গ ছবি যদি একজন করতে চায় তাহলে যেভাবে একটা বাণিজ্যিক ছবি নির্মিত হয় ঠিক সেভাবে বাণিজ্যিক ছবি নির্মিত করতে হবে। তারা সেইভাবেই দেয় এবং ওইভাবেই করা বলে, কিন্তু সেভাবে হয় না, সেভাবে দেয় না। যে কারণে অনুদানের ছবি কিন্তু দর্শক ঠিক সিনেমা হল থেকে টাকা আসে না। একটা হলে রিলিজ দিল, সরকারের কাছে জমা দিয়ে দিল, ওদের দায়িত্ব শেষ। তো আবার অনেকেই জমাও দেয় না, কিন্তু সে কৈফিয়ত নাই, কবরে আবার দিচ্ছে সেই ছবি এখনো হয় নাই। তারপরে ইয়ার কেস চলছে, আমাদের ইউনিভার্সিটির নামটা ভুলে গেলাম, ও জমা দেয় না, এরকম অনেক ছবি জমা দেয় না। তো সেই জমা দেয় নাই, তারপরে পূর্ণাঙ্গ ছবি হয় না, কোন রকম শুটিং করে যা সরকারের কাছে জমা দেয়। এতদিন তো বলা হয়েছে যে বাজেট কম, এখন তো বাজেট বৃদ্ধি করা হবে, এখন প্রচুর বাজেট দেয়। কিন্তু মূল সমস্যা হচ্ছে যে গোড়ায় যখন অনুদান কমিটি করা হয় সেইখানে বুজুর্গ ব্যক্তি রাখা হয়, তাহলে আপনি অনুদানটাকে, কারণ আজকে আপনি স্ক্রিপ্ট পড়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কাকে অনুদান দিবেন, কাকে দিবেন না। তো ওকে সেখানে সেই কমিটিতে কাদের রাখা হচ্ছে সেই জায়গাটা আমাকে আগে দেখতে হবে। যদি আপনি তরুণদের রাখেন, আপনি তো জানেন যে মানে এই কমিটিগুলোতে কাকে রাখা হচ্ছে, তরুণদের রাখে, এই বিষয়ে আপনার অবজারভেশন কি? আমি দেখছি যে বর্তমানে তরুণদেরকে রাখা হয়েছে, যে এখনো ফিল্ম সম্পর্কে স্যার পুরো আইডিয়া নাই। আমি 28 বছর এফডিসিতে যাওয়া আসা করি, আমি ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত আমি এফডিসিতে যাওয়া আসা করি এবং চলচ্চিত্র করি। হ্যাঁ, চলচ্চিত্রের অনেকগুলো বই আছে আপনার। আমার 18টা বই বেরিয়েছে চলচ্চিত্রের উপরে, কিন্তু আমি এখন পর্যন্ত দেখলাম না যে এই কমিটিতে একটা বুজুর্গ ভালো ব্যক্তি রাখা হলো। কিছু কিছু করেছে, কিন্তু যদি ওরকম বয়স্ক ব্যক্তিদের যারা চলচ্চিত্র সংক্রান্ত জানে তাদেরকে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে ভালো স্ক্রিপ্ট আসলে ভালো সিনেমা তৈরি হতো। কিছু ছবি হয়েছে, দু একটা রকম বিখ্যাত ছবি হয়েছে, কিন্তু সব হয় নাই। তার কারণটা হচ্ছে যে এই যে যারা অনুদানের ছবি পায়, এটা পেশাদার কোনো ডিরেক্টর না, একজনের পেশাদার ডিরেক্টর না, সব নতুন থেকে আসে। তো নতুন থেকে এসে ও কিভাবে সমাজটাকে সেই গ্যাপটাকে পূরণ করবে? কিন্তু আমার একটা পয়েন্ট আছে যে ভাই অনেক ওয়াইজ, উনি সিনেমার অনেক বই লিখেছেন, আমিও তার অনেক বই পড়েছি, কিনেছিও। ওনার একটা ক্ষোভের জায়গা আছে, ওনাকে রাখতে পারতো বা ডাকতে পারতো। কিন্তু ভাই যেটা বলছে যে সব তরুণদের রাখে, বা তরুণরা তো অনেকটা জানে না, কিন্তু সবাই কিন্তু একরকম না ভাই। অনেক তরুণ আছে একেবারে আগুয়ান, অনেক কিছু জানে, সিনেমার জন্য ডেডিকেটিভ, ভালো ভালো গল্প জানে, ভালো নির্মাণশৈলী জানে, এবং অনেক পড়াশোনা করা জানা ছেলেও কিন্তু অনেক তরুণদের মধ্যে আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি বলতে চাই, অনুদানের সব ছবি যে চলে না ব্যাপারটা এরকম না। আপনি যদি প্রপারলি বানান, সেটা কিন্তু একটা হাইপ উঠাইতে পারে। যেমন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর একটা ছবি ছিল নিষিদ্ধ লবণ অবলম্বনে, গেরিলা, দুর্দান্ত ভালো ছবি ভাই। আমার 10টা প্রিয় ছবির মধ্যে একটা, এবং আমার 10টা প্রিয় ছবির মধ্যে আরো 2টা ছবি আছে যে অনুদানের। একটা হচ্ছে সূর্য দিগলবাড়ি, বাংলাদেশের প্রথম অনুদানের ছবি, আর একটা ছবি হচ্ছে হৃদি হকের 1971 সেই সব দিন। তার মানে অনুদানের ছবি নিয়ে কিন্তু সবাই 9-6 করে না। অনেকে আছে যে পরিমাণ অনুদান পায় সেটার থেকে আরো টাকা ব্যাংক থেকে লোন নেয়, বিভিন্ন মানুষের কাছে নিয়ে টাকা আরো ইনভেস্ট করে একটা ভালো ছবি বানায়। কিন্তু
যারা অসৎ, যারা সরকারি অনুদান নিয়ে ছবিটা বানাইতে পারলো না, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এক্স্যাক্টলি। তো আব্দুল্লাহ জিয়াদ, মানে আপনি বলছিলেন যে আপনি চলচ্চিত্র নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এবং আপনি চলচ্চিত্র শিল্পের উত্তরণে জিয়াউর রহমান 2005 সালে আপনি লিখেছেন এই বইটি, এবং জিয়াউর রহমানের শিল্প সাহিত্য সংস্কৃতি ভাবনা লিখেছেন 2026, এবং খালেদা জিয়া গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী। হ্যাঁ, তো এবং চলচ্চিত্রের তো অনেকগুলো গবেষণামূলক আপনার বই রয়েছেই। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি একটু সালমান শাহ প্রসঙ্গে আসতে চাই। যে সালমান শাহ মারা গেছেন, এই যে আগামী 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকী আবার চলে আসছে। মাত্র 4 বছর চলচ্চিত্রে কাজ করি কিভাবে একজন শিল্পী দর্শক হৃদয়ে এতটা স্থায়ী হতে পারেন, সেটা একটা প্রসঙ্গ। আর একটা হচ্ছে যে এত বছরেও কেন এই সালমান শাহর মৃত্যু নিয়ে এখনো একটা ধোয়াটে অবস্থা চলছে, ছোট্ট করে যদি বলেন অনুষ্ঠানে। না, আসলে সালমান শাহর অল্প সময়ে যে জনপ্রিয়তাটা, এটা হচ্ছে তার অভিনয়ের গুণ। যে একজন নায়ক যদি তার পারফরমেন্স যদি ঠিকমতো উপস্থাপন করতে পারে, সেক্ষেত্রে দর্শক তাকে চয়েস করতেই পারে, এবং সেটা করেছিল সালমান শাহকে নিয়ে। তো আর যেটা হত্যা যেটা রহস্য, আসলে এখন যেটা বলবো যে এই কেস মামলা পুরোপুরি একদম শেষ হয়ে গেছিল, কিন্তু আবার নতুন করে আসছে। কিন্তু আমার মনে হয় যে এখানে কোনো ভুল ভ্রান্তি আছে। কারণ কেস, আমি যিনি সিআইডি দায়িত্বে ছিলেন, যিনি ডিএমপি দায়িত্বে ছিলেন, আমি দুজন কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল, এবং তারা ব্যক্তিগতভাবে বলেছেন যে আমরা তদন্ত করে দেখেছি যে এখানে আসলে কারোর কোনো সম্পৃক্ততা আমরা পাই নাই, এবং নানানভাবে আসছে। এবং সালমান শাহর উপরে 2-3টি বই বেরিয়েছে, আমি 2-3টি বই দেখেছি, সেখানেও কিন্তু কেউ কারোর প্রতি দোষারোপ করে না। কিন্তু এখনই যে এতকাল পরে, আজকে 29 বছর পরে, 28 বছর পরে এসে আবার নতুন করে শুরু, এটা হচ্ছে যে অভিনেতা ডনকে আটক করছে, আমার জানা মতে, আমি যতদূর জানি, এবং কালকেও আমাকে এফডিসিতে একজন বললো যে ভাই ডনের ব্যাপারে কিছু বলেন না, ডন তো আসলে জড়িত না। এবং এটা আসলে একটা ভুল দিয়ে, আসলেও ভুল। কারণ কি যে সে আত্মহত্যা করেছে, সে যে কোনো ভাবে হোক আত্মহত্যা করেছে, একটা ইন্ধনে বাড়ি করে, কিন্তু কেউ তাকে মারে নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে সেই কেস শেষ হয়ে গেছে, আবার নতুন করে 28 বছর করছে। এটা দর্শকদের ভালোবাসার কারণে তারা প্রেস ক্লাবের সামনে গিয়ে তারা আন্দোলন করছে, এবং ফাঁসি চায়, বিচার চায়। তো বিচার তো হয়েই গেছে, নতুন করে তো আর বিচার কি দরকার? আপনি নতুন করে কি করবেন? এখন হচ্ছে যে আপনি বিভিন্ন লোককে জড়াইতে পারেন সন্দেহ করে। আমি বললাম যে এই লোকটা দোষী, যেমন একটু আগে অনুদানের একটা কথা, একটা পয়েন্ট বলে গেছি যে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সাহেব গেরিলা বানিয়েছেন সরকারি টাকায়, এবং গেরিলা খুব ভালো বানিয়েছেন, এত সুন্দর ছবি এবং টাকাও উঠে আসছে। কিন্তু উনি সরকার থেকে টাকা তো অনুদানের সময় নিয়েছেন, আবার এই ছবি সরকারের কাছে বিক্রি করেছেন। সরকারের ছবি সরকারের কাছে বড় অঙ্কের টাকায়, আমি শুনেছি বড় অঙ্কের টাকায় বিক্রি করেছেন। সরকারের ছবি সরকারের কাছে কিভাবে বিক্রি করে? সেটাই। এই যে অনিয়ম, এই অনিয়মগুলো আসলে আমরা পার পাচ্ছি না। আপনার সবাই বলে যে এফডিসি মার্কেট, কিন্তু এফডিসি তো ভালো জায়গা, এফডিসিটা পূর্ণাঙ্গ স্টুডিও, ব্যবহার করা যাচ্ছে না। ভারতীয় উপমহাদেশের মধ্যে, দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে একটা পূর্ণাঙ্গ স্টুডিও, সমস্ত সুযোগ সুবিধা আছে। এফডিসি দোষ দেওয়া হয় কেন? এফডিসি খারাপ কিছু করে নাকি? আসলে না, আমাদের দোষ। আমরা এই যে সালমান শাহকে আজকে 28 বছর পরে দর্শকরা তার ভালোবাসায় ক্ষিপ্ত হয়ে তার বিচার চাই, কিন্তু বিচার তো হয়ে গেছে। আপনি কেন আবার নতুন করে এগুলো আনছেন এবং মানুষকে হেনস্থা করছেন? শাবনূর এখন বাংলাদেশে আসছে না, কালকে ক্লাবে শুনলাম যে শাবনূর আসছে না, অস্ট্রেলিয়ায় থাকছে, কারণ তার নামে মামলা হয়েছে। আজিজ মোহাম্মদ ভাই আসছে না। তো এই যে বাধা, এই বাধাগুলো কেন থাকবে? এগুলো কেন আপনি বিভ্রান্তি ছড়াচ্ছেন? সালমান শাহ মারা গেছে, তার বাবা যখন জীবিত ছিল, তার সব রকম তদন্ত, সব রকম সব কিছু হয়েছে, বিচার করেছেন বিচারকরা। সেক্ষেত্রে আপনি নতুন করে আবার যদি টানতেই থাকেন তো 50 বছর এটা চলবে। জি, আমরা একটা ভিন্ন প্রসঙ্গ ধরে একটু আসতে চাই, যে আফান মিতুল, যে ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আসলে হুমকি নাকি নতুন সম্ভাবনা? না, অবশ্যই নতুন সম্ভাবনা। আমি এটাকে তো দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে পাবেল ভাই, সব জায়গায় সিন্ডিকেট। জি, একটা নতুন দুয়ার খুলে দিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম। আজ থেকে আপনি ইমাজিন করেন 4 থেকে 5 বছর আগের কথা, সবাই কিন্তু ওটিটি বলতে পাগল ছিল। জি, একটু ছোট করে বলুন। ওটিটি বলতে পাগল ছিল, কিন্তু আপনি কি দেখছেন যে এখন খুব একটা বাংলাদেশে ওটিটি কন্টেন্ট বের হচ্ছে বা বানাচ্ছে? হঠাৎ করে থমকে গেছে, কারণ ওই যে সিন্ডিকেট। মনে করুন একটা ওটিটি প্ল্যাটফর্ম, তাদের ঘুরে ফিরে 2-3 জন ডিরেক্টর, ঘুরে ফিরে 2-3 জন আর্টিস্ট।
আপনি তো সবখান থেকে নিতে হবে তো, তবেই জি, তো জি, ব্যাপারটা জি। সবখানে ছড়াবে, একদমই গ্রহণযোগ্যতা বাড়বে। একদমই তাই। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আব্দুল্লাহ জিয়াদ এবং আফফান মিতুল, আপনারা কষ্ট করে এসেছেন, এনটিভি থেকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আবার এই বিষয়ে আরো বিস্তারিত কথা হবে, আমাদের আলোচনা হবে। ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ। Thank জি you. জি, থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।